কর্তা লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়। ঈশানের মেঘ না বর্ষানো পর্যন্ত শান্তি নেই। কর্তার রাগ ও সগর্জনে ভেঙে না পড়া পর্যন্ত বাড়ির কারো স্বস্তি নেই। কখন ভাঙবে, কার উপর ভাঙবে ভেবে সন্ত্রস্ত সচকিত সকলে। বাড়ির গিন্নি বউদের কাছে এসে চুপি চুপি জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো বৌমারা, এদিকে আবার কি হলো? বউ দুটিও ভয়ে ভয়ে এই জটলাই করছিল নিজেদের মধ্যে। কি হলো? তারা বলে, কি জানি মা, বুঝছি না তো। কিন্তু না বোঝা পর্যন্ত ভাবনা ঘুচে না। কি আসামি ঠিক না হওয়া পর্যন্ত ঘুচবেও না। শাশুড়ি সরে যেতে মুখ কালো করে ছোট বউ বলে, পরশুদিনও বাবার সন্দেশে চিনি বেশি পড়ে গেছে, আগের দিনও তাই। সেজন্য নয় তো দিদি। বড় বউ বলল, সে তো তোকে ডেকে বলেই দিলেন, অত ছোট ব্যাপার নয়। আমার মনে হয় আমরা পুরী যাচ্ছি বলে। সেটা আবার তেমন বড় ব্যাপার মনে হয় না ছোট বউয়ের কাছে। ছেলের একঘেয়ে অসুখ লেগেই আছে, ডাক্তার চেঞ্জে যেতে বলেছে। তাছাড়া শ্বশুরমশাই নিজেই ভাসুরের ছুটির জন্য অফিসের বড় কর্তাকে চিঠি দিয়েছেন। শ্বশুরের রাগ বাড়ি শুদ্ধ লোকের ত্রাসের কারণ বটে, কিন্তু রাগের হেতুটা যখন প্রকাশ হয় দেখা যায় সেটা একেবারে অনর্থক নয়। ওদিকে আনিকে বসে গিন্নিও চিন্তিত। জপের অভ্যাসে জপ করেন, মনে মনে কর্তার এই গুরুগাম্ভীর্যের কারণ খোঁজেন। কি আবার হলো? কি হতে পারে? তাঁরও ভয়, তিনিই আসামি নাকি? তরশু বিকেলে স্বর্ণ সিন্দুর খাবেন বলেছিলেন, দিতে ভুল হয়ে গেছে সেই জন্যে? নাকি তার আগের দিন ভাড়াটে তোলা নিয়ে একটু মন কষাকষি হয়েছিল সেই জন্যে? গিন্নি বলেছিলেন, ভাড়াটে তোলো, নইলে জায়গায় কুলোই না। কর্তা বলেছিলেন, ভাড়াটে তুললে ট্যাক্স চালাবে কে? গিন্নি বলেছিলেন, 3 তলা তোলো তাহলে। কর্তা বলেছিলেন, টাকা কোথায়? সব তো এইতেই ঢেলেছি। তোমার নবাব ছেলেরা ভাড়াটে তুলবে না 3 তলা তুলবে ভাবলেই পারে, সবেতে আমার কাছে কেন? আর পুজোয় বসে একটা করে কারণ হাতড়ে চলেন গিন্নি। কোনোটাই আসন্ন ঝড়ের উপাদান বলে মনে হয় না। শেষে শুকনো মুখে হাল ছেড়ে জপে মন ফেরাতে চেষ্টা করেন তিনি। ছেলেদেরও মুখ শুকনো। বড় ভাই সতু ছোট ভাইকে জিজ্ঞাসা করে, কি রে, তুই কিছু বলেছিস নাকি? ছোট ছেলে নিতু আরো বেশি ভীতু। সে ঘাবড়ে গিয়ে বলে, আমি আবার কখন কি বললাম? আমি তো এদিকে ভাবছিলাম তোমার মুখে বেফাঁস কিছু শুনে টুনে ফেলেছেন কিনা। দুই ভাই অফিস থেকে ফিরে যে যা স্ত্রীকে নীরব ইশারায় জিজ্ঞাসা করে, খবর কি? তারাও ইশারায় মাথা নাড়ে তেমনি। অর্থাৎ খবর নেই, একই অবস্থা। বাড়ির ছেলে মেয়েগুলো পর্যন্ত চুপ মেরে গেছে। তাদের দাপাদাপি লাফালাফি সব কমেছে। দাদুর কাছে ঘেঁষতে ভরসা পায় না। ঘেঁষতে গেলেও তাদের মায়েরা সত্রাসে ধরে নিয়ে আসে। বড়দের শাসায় বুড়ো ধারীরা, একটু যদি বুদ্ধি থাকতো মাথায়। অতএব তারাও বুদ্ধি খাটায়, এবং বুদ্ধি খাটিয়ে আর কিছু বুঝুক না বুঝুক, দাদুর সামনাসামনি অবস্থান যে নিরাপদ নয় খুব, এটুকু অন্তত বোঝে। বিধুভূষণ বাবু 7-8 মাস হয় চাকরি থেকে অবসর নিয়েছেন। মার্চেন্ট অফিসে বড় চাকরিই করতেন, মোটা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড নিয়ে বেরিয়েছেন। এর ওপর নির্ভর করে আগেই বাড়ি ফেঁদে বসেছিলেন। টাকা হাতে আসা মাত্র ধার দেনা শোধ করেছেন। ট্যাক্সের ঝামেলা এড়ানোর জন্য 2 ছেলের নামে বাড়ি হয়েছে। ছেলেদের নিজের অফিসে অনেক আগে ঢুকিয়েছেন। মোটামুটি ভালো রোজগারই করে তারা এখন। ছেলেদের বিয়েও দিয়েছেন অনেক দিন হলো। মেয়ের বিয়ে তারও আগে হয়ে গেছে। সকল দিকে নিশ্চিন্ত, নিরুপদ্রব জীবনযাত্রা। ভদ্রলোক এমনিতে হাসি খুশি, দরাজ অন্তকরণের মানুষ। নাতি নাতনি নিয়ে হইচই করেন। গৃহিণী, ছেলে, ছেলের বউ সকলের সুবিধা অসুবিধার দিকে তার সজাগ দৃষ্টি। মেজাজ প্রসন্নই থাকে সাধারণত। সে সময়ে কারো তেমন সংকোচ নেই তার কাছে। এমনকি বউরা পর্যন্ত প্রয়োজনে কিছু আবদার করে বসতে দ্বিধা করে না।
কারণ যে যতই স্বাধীন হোক, বাড়ির আসল কর্তাটি যে কে সেটা এক মুহূর্তের জন্যও ভোলে না কেউ। কিন্তু কোনো কারণে হাতে তেমন ঘা লাগলে এই মানুষই একেবারে ভিন্ন মানুষ। সেই রাগ, সেই স্তব্ধতা, সেই গাম্ভীর্য সবই পুরুষের। সেটা এমন পুরুষের যে গৃহিণীর তখন কাঁপুনি, বউরা ভয়ে জড়সড়, ছেলেদেরও মুখ কালো। কর্তার কথা বন্ধ হলে সমস্ত মুখ থমথমিয়ে উঠবে, দুচোখ যেন কঠিন দুটো পাথরের টুকরো। আসন্ন ঝড়ের মুহূর্তটি পলে পলে উদগ্র হতে থাকবে। সেই সময় একবারের বেশি দুবার সাধলে ভাত ফেলে উঠে যাবেন। সকালের দুধ আর বিকেলে সন্দেশ খান, তখন কিছুই খাবেন না। ইঙ্গিত মাত্র সামনে থেকে সরে না গেলে হাত থেকে দুধের গ্লাস বা সন্দেশের ডিশ নিয়ে সব শুদ্ধ নিচের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। গৃহিণী, দুই ছেলে, এমনকি ছেলের বউদেরও এক আধবার এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। ঠাকুরের রান্না একঘেয়ে হয়ে উঠেছে, একটু দেখে শুনে ব্যবস্থা না করলে মুখে রোচে না, পেটেও সহ্য হয় না। একদিন বললেন, দুদিন বাদে হয়তো আরেক দিন বললেন, 3 দিন বাদে হয়তো আরেক দিন। সেই বলাতে কেউ অনুমানও করতে পারবে না তারই মধ্যে দুর্যোগের ছায়া প্রচ্ছন্ন। তারপর হঠাৎ একদিন দেখা যাবে স্তব্ধ, নির্বাক, কঠিন তিনি। ব্যাপার বুঝে তখন মনোমতো 10 ব্যঞ্জন সামনে ধরে দিলেও সব নিষ্ফল। এই ধরনের কোপগুলো সাধারণত স্ত্রীর ওপর এসে পড়ে। ঝামেলা এড়ানোর জন্য বুদ্ধির দোষে সত্য গোপন করার ফলেও অনেক সময় গিন্নিকে শেষে নাকের জলে আর চোখের জলে এক হতে হয়। শরীর অসুস্থ হয়েছে, ছেলেটা হয়তো যে যার তালে আছে, ঠিকমতো খবর করেনি, সময়ে ডাক্তারও ডাকেনি। সেই দুর্যোগ যখন ভেঙে পড়ল, ছেলেরা ঘেমে নিয়ে অস্থির। ছোট বউ হয়তো বাড়ির কোনো প্রয়োজন তুচ্ছ করে বাপের বাড়ি চলে গেছে, বড় বউ হয়তো অনবধানে শাশুড়ির মুখের ওপর বিসদৃশ কিছু বলে ফেলেছে। এর কোনোটাই হয়তো তেমন বড় করে দেখেনি কেউ। মাঝখানে হঠাৎ দেখা গেল কর্তা গম্ভীর। সেই গাম্ভীর্যের অবসানে ডাক পড়বে, বড় বউয়ের বা ছোট বউয়ের। কাঁপতে কাঁপতে বক্তব্য শুনে যেতে হবে। শ্বশুরের সামনে কাঠ একেবারে। তারপর ঘরে ফিরে কেঁদে শান্তি। ছেলেরা, ছেলের বউয়েরা, তারা যাবে থিয়েটার দেখতে। 4খানা টিকিট কাটা হয়েছে হয়তো 2 দিন আগে, অন্যথায় টিকিট মিলবে না। বিধুভূষণ বাবুর এসব শখে একটু আপত্তি নেই, উল্টা হয়তো নাতির মুখ দিয়ে ঠাট্টা করেছেন, জিজ্ঞাসা করে আয় আমাকে নেবে কি না। নির্দিষ্ট দিনে অপ্রত্যাশিতভাবে মেয়ে এসে হাজির। মেয়ে থাকে হুগলিতে। সে এলে সকলেই খুশি হয়, খুশি হলেও খুশির ফাঁকেই ছেলে আর ছেলের বউ গিয়ে থিয়েটারটা দেখে এলে। যাবার সময় বলল, আর একখানা টিকিট জোগাড় করা গেলে বেশ হতো। তারপর হাসি আমোদের মধ্যে কেটে গেল 2 দিন। মেয়ে চলে গেল। যাবার পর দেখা গেল বিধুভূষণ বাবুর মুখে সেই ভয়াবহ গাম্ভীর্য। গাম্ভীর্য অন্তে ছেলেদের আর বউদের আর একটা ছোটখাটো থিয়েটার দর্শন। বিয়ের পর বাড়ির মেয়েও তো আদরের অতিথির মতোই। তাকে ফেলে সকলের থিয়েটার দেখতে যাওয়ার এই আধুনিক নজিরটাকে ব্যঙ্গ, বিদ্রূপ আর কটূক্তিতে তছনছ করে তবে তিনি ক্ষান্ত। কিন্তু এইবারে কি? অবসর গ্রহণের পর গত 7-8 মাসের মধ্যে কোনোদিন তো অপ্রসন্ন দেখা যায়নি তাকে। মেজাজ বরং আগের থেকে তো অনেক ভালো হয়েছিল। বাড়ির শুদ্ধ লোক বিস্মিত, শঙ্কিত এবং বিভ্রান্ত। 2 দিন কি বড়জোর 3 দিনের মাথায় ওই স্তব্ধতা যার মাথায়ই হোক খান খান হয়ে ভেঙে পড়ে। কিন্তু একে একে 7 দিন যায়, না গর্জন না বর্ষণ। প্রত্যেকটা দিনের থেকে প্রত্যেকটা দিন ভারী মনে হয়। সেই স্তব্ধতা ক্রমশ একটা যাতনার মতো চেপে বসছে সকলের বুকে, এমন যে একটা কাশির শব্দ শুনলেও সচকিত সকলে। গৃহিণী ভাবেন এবার তার কপালে দুঃখ আছে, বউয়েরা ভাবে তাদের কপালে, ছেলেরা ভাবে তাদের। 2 ভাই চুপি চুপি সেদিন গিয়ে উপস্থিত ঠাকুরবাবুর বাড়ি। বাবার বন্ধুদের মধ্যে ঠাকুরবাবু অন্যতম। এই একজনের কাছে বাবা কোনো কিছু গোপন করেন না, হয়তো তিনি বলতে পারবেন। কিন্তু ঠাকুরবাবুও কিছু জানেন না।
কদিন ধরে গম্ভীর খুব এইটুকুই শুধু লক্ষ্য করেছেন। শেষের এই ২-৩ দিন তো বেড়াতেও আসেননি। অথচ ঠাকুরবাবুকে পর্যন্ত এড়িয়ে গেছেন। বুড়ো বাপের সেবা যত্ন প্রসঙ্গে কিছু উপদেশ গলধকরণ করে পাংশু মুখে ২ ছেলে বাড়ি ফিরল। পরশু পুরী যাবার কথা বড় ছেলের। তার তোড়জোড় করা দূরে থাক, সাহস করে কুটোটো পর্যন্ত নাড়িনি এখনো। সেদিন সন্ধ্যার পরে একটা ঘরে গৃহিণী, ২ ছেলে আর ২ বউ। এই ঘরেই আলোচনা বসছে ২ দিন ধরে। আলোচনার বদলে মুখ শুকিয়ে চুপচাপ বসেই থাকে বেশিক্ষণ। হঠাৎ একসঙ্গেই চমকে উঠল সকলে। দরজার কাছে কর্তা দাঁড়িয়ে। এরই মধ্যে বেরিয়ে ফেরা তো অপ্রত্যাশিত। ছোট ছেলে সামনে ছিল, তড়াক করে চেয়ার ছেড়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়াল। বিধুভূষণ বাবু ভিতরে এসে চেয়ারটা দখল করলেন। কিসের মিটিং বসেছে? সকলেই চুপ, বুক দুরু দুরু। বিধুভূষণ বাবু বড় ছেলের দিকে তাকালেন। তোর যাবার ব্যবস্থা সব রেডি? বড় ছেলে আর বড় বউয়ের মুখ আমসি। কূপটা তাহলে তাদের ঘাড়েই পড়বে। বড় ছেলে মাথা নাড়ল, অর্থাৎ কিছুই রেডি নয়। হয়নি কেন? আর কবে করবি? হ্যাঁ, ছোট ছেলের দিকে ফিরলেন তিনি। ছুটি ছাটা পাওনা আছে না সব খতম করে বসে আছো? বড় ছেলে আর বড় বউয়ের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবারে ছোট ছেলে আর ছোট বউয়ের ত্রাস। ছোট ছেলে ছুটি ছাটা একটু বেশিই নেয়, তবু প্রশ্নটা তো ঠিক বোধগম্য হচ্ছে না। ছোট ছেলেও মাথা নাড়ল, অর্থাৎ ছুটি পাওনা আছে। গিন্নি মনে মনে প্রমাদ গুনলেন এবারে, কারণ কর্তার চোখ এবারে তার দিকে। অজ্ঞান অপরাধটা তাহলে তারই। তোমার তো উঠতে বসতে সতেরো ঝামেলা, এই ২ দিনের মধ্যে সব গোছগাছ করে নিতে পারবে? কি গোছগাছ করতে হবে, কেন গোছগাছ করতে হবে, কিচ্ছু না বুঝেই গৃহিণী মাথা নাড়লেন। পারবেন। সতুর সঙ্গে আমরাও যাই, একঘেয়ে বসে বসে আর তো ভালো লাগে না। বিধুভূষণবাবু ছোট ছেলের দিকে ফিরলেন আবার। তুই কালই অফিসে একটা ছুটির দরখাস্ত করে দে, বাবাকে চেঞ্জে নিয়ে যেতে হবে লিখিস। বড় ছেলেকে বললেন, কাল আমার থেকে টিকিটের টাকা নিয়ে যাস। গাত্রোত্থান করলেন তিনি। ঘরের মধ্যে বাকি ৫ জন মূর্তির মতো বসে। এত বড় ঘটনার এমন শান্ত পরিণাম স্বপ্নেরও অগোচর। ফাঁসির আসামির বিনা কারণে হঠাৎ বেকসুর খালাস পেলে যেমন হয় তেমনি। বিশ্বাস করতেও ভরসা হয় না চট করে। রাত বাড়ছে। বিধুভূষণবাবুর চোখে ঘুম নেই। ঘুম না হলে তার মেজাজ বিগড়োয়, পরদিনে শরীর খারাপ হয়। কিন্তু আজ তিনি একটুও ক্লেশ বোধ করছেন না। মেজাজ আজ এত ভালো, তা বলেই চোখে ঘুম নেই তার। অনিদ্র শয্যায় শুয়ে শুয়ে ভাবছেন তিনি, মিছিমিছি বাড়ি শুদ্ধ লোককে কষ্ট দিলেন এই কটা দিন। ঠাকুরবাবু যাই বলুন আর যাই বোঝান, অবসর নেওয়ার আগে যেমন তিনি কর্তা ছিলেন বাড়ি, এখনো তেমনি আছেন। ছেলে, ছেলের বউ, এমনকি নিজের স্ত্রীর প্রচ্ছন্ন অবজ্ঞা অবহেলায় ঠাকুরবাবু মর্মাহত। শখেতে সেটা একটা স্বাভাবিক পরিণতি বলে ধরে নিয়েছেন তিনি। স্বাভাবিক পরিণতি বলেই বুঝিয়েছেন বিধুভূষণবাবুকে। কিন্তু বিধুভূষণবাবু নিশ্চিন্ত, তার সে ভয় নেই।